বাই বাংলার ইউটিউব চ্যানেলে। আমাকে বললো যখন তোমরা রেডি হও, দেন আমি শুরু করব। হ্যালো অমৃতা, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে অমৃতা? হ্যালো, তোমার রেকর্ড কি তুমি করতেছো? না, আপু করবে বললো। অমৃতা কি এখন শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে তুমি পাচ্ছি। মনে ওকে, দেন আমরা শুরু করব। আর যারা জয়েন করে তারা তো করবেই জয়েন। ওকে, সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের হায়ার স্টাডি হেল্প ডেস্কে জয়েন করছেন এবং সামনে জয়েন করবেন। তো ওভারঅল আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো, আমাদের হায়ার স্টাডি হেল্প ডেস্ক ওভারঅল জিনিসটা কি, কেন আমরা শুরু করলাম, তো এটার পারপাসটা আর কি ইন শর্টে আমি বলার চেষ্টা করবো, অ্যান্ড দেন আই উইল স্টার্ট। তো প্রথমেই হায়ার স্টাডি হেল্প ডেস্কে যেটা প্রোগ্রাম, সেটা বায়ো বাংলা থেকে এই প্রথম শুরু হলো। আমাদের মেইন যে টার্গেট এই প্রোগ্রামে সেটা হলো ওভারঅল প্রপার ইনফরমেশন প্রোভাইড করা, স্পেশালি যারা ইউরোপ, ইউএস বা অন্যান্য যে দেশে যেতে চায় স্পেশালি হাই স্টাডির জন্য। তো এটা আমাদের প্রথম প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করব নেক্সট প্রোগ্রামগুলো কন্টিনিউ করার জন্য। এভরি ফ্রাইডেতে এই প্রোগ্রামটা হবে। তো এখানে যাতে করে যারা স্টুডেন্ট আছে প্রপার একটা গাইডলাইন পায়, ওভারঅল ফ্রম দি অ্যাপ্লিকেশন টু দেখা গেছে অ্যাডমিশন অ্যান্ড স্কলারশিপের যে ব্যাপারগুলো থাকে, ওভারঅল সব জিনিসগুলো এখানে কভার করা হবে। স্পেসিফিক কিছু দেশের জন্য যে গেস্ট যে সব দেশে পড়াশোনা করছে ওই জিনিসগুলো টাচ করা হবে ইন ডিটেলসে। তো আমি একটু জানার চেষ্টা করব এখানে কে কোথায় থেকে জয়েন করছে। যদি একটু চ্যাট বক্সে লেখে, দেন আমি আমার কথা কন্টিনিউ করে যাব। প্লাস হলো আমি একটু দেখার চেষ্টা করতেছি এখানে কয়জন আছে, কে কোথায়। তো চ্যাট বক্সে আপনারা একটু লেখেন। আচ্ছা, তো হায়ার স্টাডিজের যে ব্যাপারটা প্রথমেই আসলে যে জিনিসটা আমাদের প্রথম একটা বিগ ব্যারিয়ার তৈরি হয়, এই একটা সময় কনজিউম করি আমরা ওভারঅল। মানে আমাদের চিন্তা ভাবনায় থাকে যে আমরা বাইরে যাব, এই চিন্তার মধ্যেই থাকে, এটা ইমপ্লিমেন্টেশনে আসে না। তো এইভাবে দেখা গেছে যে আমরা 1 ইয়ার 2 ইয়ার, ইন সাম কেস দেখা গেছে যে আমরা 3 to 4 ইয়ার্স পর্যন্ত আমরা চিন্তার মধ্যেই থাকি যে আমি যাব, বাট আমরা এটা প্রস্তুতি ওইভাবে নেই না। তো ফার্স্ট স্টেজ যেটা হলো বাইরে যাওয়ার জন্য, সেটা একটা প্ল্যান তৈরি করে। প্ল্যানটা কিরকম, খাতার মধ্যে লেখে যে আমার ব্রেনে একটা জিনিস আছে যে আই উইল গো ফর হায়ার স্টাডিজ, বাট I don't have a plan. So you need to make a plan first, and that is very much important to achieve your goal. So if you have a goal to go for higher studies, either it can be in Europe, like US হইতে পারে, বা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়াটএভার। তো এই জিনিসগুলো লিখে ফেলা যে একটা খাতার মধ্যে যে যে আমি কোথায় যেতে চাই। তো এটা হলো ফার্স্ট স্টেজ। তো আমি এইখানে বারবার বলি যেটা হলো সিক্স সিক্স স্টেপ স্ট্র্যাটেজি ফলো করার জন্য। ফার্স্ট স্টেপ হলো আলটিমেট এটা লিখে ফেলা। লিখে ফেললে যেটা হয় যে ওভারঅল একটা জিনিস ব্রেন থেকে এটা খাতায় চলে আসে। তো ওই জিনিসটা আমি যদি ওয়ালের মধ্যে ঝুলাই রাখি, এভরিডে আমি ওই জিনিসটা দেখতে পারবো। লেটস সাপোজ আমি 10টা ইউনিভার্সিটির নাম লিখলাম। ইট ক্যান বি এনি ইউনিভার্সিটি দ্যাট আই ডিজায়ার টু গো ফর। তো সেই ক্ষেত্রে এই লিস্টটা তৈরি করা। তো লিস্ট যখন আমার তৈরি হয়ে যাবে, দেন এটাকে সুন্দর করে কালার করে আমার টেবিলের সামনে বা রুমের মধ্যে ঝোলায় রাখা। তো আমি যখন প্রত্যেক দিন আমি প্ল্যানটা দেখবো, সামহাও ওই জিনিসটার প্রতি আমার একটা ওয়ার্ক করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে অটোমেটিক। তো যারা
হায়ার স্টাডি নিয়ে চিন্তা করতেছে, আমি বলবো যে তাদের প্রথম স্টেজটা কমপ্লিট করা খুবই জরুরি। যে আমি কোথায় যাইতে চাই, আমার টার্গেটটা ঠিক করতে হবে। লেটস সাপোজ আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি, যেমন আমি এমবিএ করার আগে যেটাই করলাম, অ্যাড এ প্ল্যান, রাইট? তো আমি 10টা-12টা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, ইনক্লুডিং ক্যামব্রিজ, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, এসিসি প্যারিস, সাম আদার ইউনিভার্সিটিস। তো সেই ক্ষেত্রে আমার কি হলো যে এটা আমি যখন লিখে ফেললাম, and then I need to know some information about the program and the requirement and many more things will become along the path, and then এখানে যে জিনিসটা হবে যে আমি যখন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আমার কি লাগবে এখানে যাইতে, সেকেন্ড স্টেজ আমি চলে যাচ্ছি যে হোয়াট ইউ নিড টু অ্যাচিভ ইউর প্ল্যান, and you need to make another দেখা গেছে আলটিমেট একটা পেজ, যেটার মধ্যে একটা ড্রয়িং, যেটা যে কোনো ধরনের ড্রয়িং টাইপের থাকতে পারে, যে in next 6 month or 12 month I want to achieve this. আহ, তো তো সেটার জন্য আমার কি লাগবে, তো আলটিমেট আমার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তো ইউনিভার্সিটি সিলেক্ট করা হলো, এখন রিকোয়ারমেন্ট গুলো আমি দেখবো। যে সাপোজ যদি আমি বলি যে ইউকের ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলা কি দেখে, তো সেই ক্ষেত্রে আইএলটিএস একটা বড় ফ্যাক্টর। তো 7.5 মিনিমাম, ওভারঅল ব্র্যান্ডে 7 এর নিচে হওয়া যাবে না, স্পেশালি যদি আইসিএল, ইউসিএল, অক্সফোর্ড, ক্যামব্রিজ, কিংস কলেজ, এই প্রতিষ্ঠানগুলো হয়। আম, তো আমার যখন রিকোয়ারমেন্ট আমি দেখলাম, দেন আমার এটাকে আমি লিখে ফেললাম যে আমার এই জিনিসগুলো লাগবে। আইএলটিএস ফার্স্ট আমার এখানে লাগবে ইউকে যাওয়ার ক্ষেত্রে, অ্যান্ড দেন আমার প্রোগ্রামটা কি, আমি কি বায়োলজিক্যাল সায়েন্সে পড়তে যাব, নাকি আইল গো ফর সাম আদার ফিল্ড টু স্টাডি দ্যাট। তো এরকম যদি হয় যে আমি কি ফিল্ডে স্টাডি করতে চাই, ফিল্ড ওয়াইজ রিকোয়ারমেন্ট ভিন্ন থাকে, তাদের চাহিদা ভিন্ন থাকে। তো ওই জিনিসগুলা লিস্ট করে ফেলাম আরেকটা পেজ, যে আমি এখানে যাব, রিকোয়ারমেন্ট গুলো এগুলা। তারপরে আর কিছু জিনিস যেটা করতে হবে, তো সেলফ অ্যানালাইসিস। সেলফ অ্যানালাইসিসটা কিরকম? সেলফ অ্যানালাইসিস অনেকটা এরকম যে নিজেকে জিজ্ঞেস করা যে কয়েকটা কোশ্চেন। সেটা কিরকম? যে আমি আমার নিজেকে জিজ্ঞেস করলাম, লেটস সাপোজ, এম আই রেডি ফর ইট? আমি কি টপ ইউনিভার্সিটি গুলাতে গিয়ে আমি সার্ভাইভ করতে পারবো? আমার কি সেই স্ট্রেংথ বা স্ট্যামিনা আছে কিনা, বা ওইখানে যারা আসবে তাদের সাথে কম্পিট করে আমি শেষ করতে পারবো কিনা, নাকি আমি ওইখানে গেলে সামহাউ আই উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। তো আমাকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে যে আমার কারেন্ট সিচুয়েশনে আমার ক্যাপাসিটি কতটুকু আছে। ইভেন ইফ আই গো ফর হায়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি, তো আমি কি ওটা হলেই আমি যাব কিনা। অনেক ক্ষেত্রে অনেকের জন্য মিড র্যাঙ্কিং ইউনিভার্সিটি ক্যান বি বেটার দেন হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি। তো এটা নট নেসেসারি যে আমাকে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতেই পড়তে হবে, বাট এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, যে আলটিমেট কার জন্য কোন ইউনিভার্সিটি ভালো। একজনের জন্য আলটিমেট এসিসি, এসিসি প্যারিস ভালো হইতে পারে, বাট অনেকের জন্য দেখা গেছে 200 র্যাঙ্কিং এর পরের ইউনিভার্সিটি বেস্ট হইতে পারে, তার জন্য এসিসি প্যারিস বা ক্যামব্রিজ এটা নাও ভালো হইতে পারে। তো আমাকে ওইটা আলটিমেট ডিসাইড করতে হবে আফটার সেলফ অ্যানালাইসিস করে। তো সেলফ অ্যানালাইসিসটা আমরা কিভাবে করি, যে প্রশ্ন জিজ্ঞাসা করে আলটিমেট আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে যে আমার ওভারঅল কি কি আছে। যেমন আমি যদি বাজারে যাই, তো বাজারে গেলে আলটিমেট লেটস সাপোজ আমি বাজার করতে যাচ্ছি, তো আমি কিছু জিনিস নিয়ে আসবো, আমার পকেটে দেখতে হবে আমার কত টাকা আছে, ওই হিসাবে আমার বাজেট করতে হবে। তো সিমিলার ওয়েতে আমি যদি হায়ার স্টাডির উপর প্ল্যান করি, ইন দ্যাট কেস দেখতে হবে যে আমার কি কি আছে এক্সিস্টিং। এক্সিস্টিং আমার থাকতে পারে, আমার একটা ব্যাচেলর ডিগ্রি আছে, অ্যান্ড আইএলটিএস দিতে হবে। না থাকলে ওইখানে আমাকে লিখতে হবে এক প্ল্যানের মধ্যে, যেটা নাই আমি 3 মান্থ or 6 মান্থ আই উইল ফুলফিল দিস, 6 বা 7 বা 8, আমি এই রিকোয়ারমেন্ট গুলার অনুযায়ী আমি যদি প্ল্যান করি যে আমি মিড রেঞ্জের ইউনিভার্সিটি গুলাতে যাইতে চাই, তো তাহলে আমার ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। এগেইন যদি আবার অনেক অনেক ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টে জিআরই লাগে বা জিম্যাট লাগে, তো আমার এটা আছে কিনা।
তো প্ল্যানে আলটিমেট ওই জিনিসটা আমাকে আনতে হবে যে আমি নেক্সট 3 মান্থে বা 6 মান্থে বা অনেকে দেখা গেছে ইন 1 উইকে আলটিমেট জিআরই দিয়ে ফেলে বা আইএলটিএস দিয়ে ফেলে। তো আমার কতদিন লাগতে পারে এই জিনিসগুলো ফুলফিল করতে? দেন আসে হইলো যে আলটিমেট ইউনিভার্সিটি চাচ্ছে কি? সব ইউনিভার্সিটিতেই আইএলটিএস চায় না, জিআরই চায় না, অনেক ক্ষেত্রে লিডারশিপ চায়। তো লিডারশিপ মানে যেমন হার্ভার্ডের ক্ষেত্রে সামহাও তারা লিডারশিপ কোয়ালিটিটাকে খুব ভালোভাবে দেখে। ওরা চায় এমন কাউকে আলটিমেট তার ইন্টারন্যাশনাল কিছু অ্যাচিভমেন্ট আছে বা ওয়ার্ল্ড ক্লাস কিছু কাজের অভিজ্ঞতা আছে। তো ওই রিকোয়ারমেন্ট গুলা দেখতে হবে ওদের প্রোগ্রাম পেজ গুলাতে। তারপর ওই ওই জিনিসগুলো আস্তে আস্তে ফুলফিল করে দেন দেখা গেছে যে হয়তো বা 100% ফুলফিল হবে না, কিন্তু আমার যদি 80% ফুলফিল বা 60% ফুলফিল হয়, ইভেন সাম কেস দেখা যাচ্ছে 40% ফুলফিল হইলেও আমি আই উইল গো ফর দি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের জন্য আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে যে ওভারঅল কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। যেমন সেটা সিভি হইতে পারে, অনেকে দেখা গেছে যে সিভি একটা জগা খিচুড়ি টাইপের ডকুমেন্ট তৈরি করে, মানে ওটা মেন জিনিস হলো ডকুমেন্টটা দেখতে ভালো হইতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। কারণ এইখানে যারাই যেখানে অ্যাপ্লাই করুক এখানে কিন্তু ওই পার্সনটা সরাসরি এখানে গিয়ে আলটিমেট কথা বলতেছে না, তার ডকুমেন্ট তার হয়ে রিপ্রেজেন্ট করতেছে যে দিস ইজ দি পার্সন। তো ডকুমেন্টেশনে সব থেকে বেশি সময় দেওয়া উচিত। সিভি তৈরি করতে হবে। এখন সিভির ক্ষেত্রে সেটা বিভিন্ন টাইপের হতে পারে, বাট ইউনিভার্সিটি গুলা আর উপর ভিত্তি করে আর কি সাবজেক্টের উপর ভিত্তি করে ওই জিনিসগুলো তৈরি করতে হবে যে ওরা কিরকম ডকুমেন্টেশন চাচ্ছে। দেন আসবে হলো এসওপি বা হতে পারে মোটিভেশন লেটার বা কভার লেটার, অনেক অনেক জায়গায় অনেক ধরনের ডকুমেন্ট চায়। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো এসওপি বা মোটিভেশন লেটার বা কভার লেটার। তো এখানে অনেকেই যে জিনিসটা হলো এলোমেলো, অনেক কাজ থাকে অনেকের, গবেষণা করছে, ক্লাবগুলোর সাথে যুক্ত ছিল, ওভারঅল সবকিছুই আছে, বাট এই জিনিসগুলোকে খুব প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে এটাকে ডেলিভার করতে পারে না। তো সব থেকে ইম্পর্টেন্ট এইখানে একটা গল্প ডেভেলপ করার। গল্পটা কিরকম যে আমার আলটিমেট সামহাও যেমন করোনাতে প্যান্ডেমিকের টাইমে হয়তো যদি কেউ বায়ো সায়েন্সে পড়াশোনা করে, তো তার একটা গল্প ডেভেলপ হতে পারে। সেটা সেটা বিভিন্ন ওয়েতে হতে পারে। সে হয়তো বা অ্যাসিস্ট করছে ওভারঅল একটা কমিউনিটিকে, যেখানে সে হয়তো যারা অসুস্থ রোগী ছিল তাদেরকে নিয়ে গেছে হসপিটালে, অ্যান্ড এটার উপর ভিত্তি করে একটা গল্প হইতে পারে। তারপর ওইটার টেস্টিং ওভারঅল যে যে জিনিসগুলো করছে, গল্পটা খুব ইম্পর্টেন্ট। যদি গল্প না থাকে, অনেক অ্যাচিভমেন্ট থাকে, ওইটা ওয়ার্কআউট করে না। তো সবার জন্য এর জন্য সব থেকে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একটা গল্প ডেভেলপ করা। অনেকে দেখা গেছে গ্রামে স্কুলে পড়ায়, দ্যাট ক্যান বি অ্যান অ্যামেজিং স্টোরি ফর হিম আর হার। দেখা গেছে যে যে কোনো অ্যাডমিশন পাইতে গেলাম, হ্যাঁ, যেমন রিসার্চ পেপার লাগবে, অন্য কিছু লাগবে, জিনিসটা এরকম না। জিনিসটা শো করা হবে যে আলটিমেট আই এম ডেডিকেটেড ইন এ সেন্স যে আমি এই ফিল্ডে সামহাও কমিউনিটিকে সার্ভ করতে চাই, ইম্প্যাক্টফুল একটা কিছু করতে চাই। সেটা হইতে পারে পাবলিক অ্যাডমিন বা মানে বায়োলজিতেই থাকতে হবে এরকম না, বাট লিডারশিপের কোয়ালিটি, স্পেশালি যে ইউনিভার্সিটি গুলা লিডারশিপ কোয়ালিটিটা চায়, যেরকম এগেইন আমি বলবো যে হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এই ইউনিভার্সিটি গুলা যদি মিড র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি গুলা হয়, তাদেরও কিছু রিকোয়ারমেন্ট থাকে। ওই যেটা হইলো ওয়েবসাইটে 2-1 লাইনের মধ্যে ওটা স্পেসিফিক ভাবে লেখা থাকে। তো এই জিনিসগুলা একটু টাচ করে যাওয়া ডকুমেন্টে। তারপর আসে হলো যখন মোটিভেশন লেটার বা এসওপি বা হোয়াটএভার যে কোনো একটা ইউনিভার্সিটি যাওয়ার পরে দেন আসে হলো এলওআর, হ্যাঁ, লেটার অফ রিকমেন্ডেশন। তো লেটার অফ রিকমেন্ডেশনে আমি একটা জিনিস যেটা আমি মাঝে মাঝে পোলাপানে কিছু ডকুমেন্ট পাঠাই, যেটা আমি দেখি অনেক কিছু লেখছে, হ্যাঁ, 1 পেজের পুরো ফুল করে ফেলাইছে টিচারে, বা হয়তো বা নিজে থেকেই লেখছে দেশে, এটা বোঝার উপায় নাই। তো লেটার অফ রিকমেন্ডেশনের জিনিসটা কি আসলে, যে আমাকে টিচার জানে সামহাও একটা সিগনিফিকেন্ট ঘটনা বা স্টোরি তার সাথে আমার আছে,
এই জিনিসটাকে প্রেজেন্ট করা। সেটা কিরকম? যেমন লেটস সাপোজ আমি ফার্স্ট সেমিস্টারে কাজ করছি টিস্যু কালচার ল্যাবে, ব্যাচেলরে ফর 1 ইয়ার, ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টারে। স্পেশালি যে প্ল্যান্ট গ্রোথ, হ্যাঁ, টোটিপোটেন্সি, রিজেনারেশন যে ক্যাপাসিটি গুলো আছে, কালচারিং এর যে ব্যাপারগুলো আছে, তো এইগুলা জিনিস নিয়ে আমি 1 বছর কাজ করছি। আমি যখন আমি ওই টিচারের কাছে আমি রিকমেন্ডেশন চাবো, টিচার কি লিখবে? আমার ওভারঅল রেজাল্ট অমুক তমুক কিছু না। এই জিনিসগুলো নট নেসেসারি ইনক্লুড করতে হবে। একটা সিগনিফিকেন্ট ঘটনা। যেমন আমার ক্ষেত্রে একটা ঘটনা ছিল ফার্স্ট 2 সেমিস্টার যে আমি ল্যাবে কাজ করলাম। নো ওয়ান ওয়াজ সাকসেস টু দেখা গেছে অ্যাচিভ দি টোটিপোটেন্সি ফ্রম এ প্লান্ট লিভস। তো সেই ক্ষেত্রে আমারটা ওইখানে প্লান্টের লিভ থেকে আই ওয়াজ সাকসেস টু ট্রান্সফার ইট ইনটু গ্রিন হাউস। তো অনেকেই দেখা গেছে পিএইচডি স্টুডেন্ট ছিল, মাস্টার্স বা ব্যাচেলর যাদেরকে ইনভলভ করছিল, কারো প্ল্যান্ট রিজেনারেশন ক্যাপাসিটি অর্জন করে নাই, বাট সেই জিনিসটা সে এলওআর এ লিখে দিচ্ছে। তো এরকম কোন একটা সিগনিফিকেন্ট ঘটনা লেটার অফ রিকমেন্ডেশনে থাকতে হবে। এটাকে টিচারকে বলে, যদি আলটিমেট এরকম না থাকে দেন ইন জেনারেল একটা রিকমেন্ডেশন লেটার হবে। অনেকে বলে যে রিকমেন্ডেশন লেটার প্রফেসরের কাছ থেকে নিব, খুব হাই প্রোফাইল টিচারদের কাছে নিব। এটা ম্যাটার করে না। ম্যাটার করে হলো গল্পটা আছে কিনা ওই এলওআর এর মধ্যে। সেটা ম্যাটার করে অনেক হাই প্রোফাইল টিচারের থেকে এই ঘটনাটা। আচ্ছা, দেন আসি হলো অ্যারেঞ্জ করা। অনেক জিনিস, অনেক ইনফরমেশন 5-6 বছর স্টাডি করার পরে অনেক ইনফরমেশন থাকে, এগুলাকে সামারাইজ করে নিয়ে আসা ইম্পর্টেন্ট। সিবিতে দেখা গেছে একজনের বাংলাদেশের একটা ট্রেন্ড হয়ে গেছে 20টা 30টা পাবলিকেশন 50টা করে ফেলায়। পাবলিকেশন দরকার নাই আন্ডারগ্রেডে, রিসার্চও দরকার নাই ওরকম। কিছু জিনিস সিগনিফিকেন্ট জিনিস যেটা ইন্টারন্যাশনাল একটা অ্যাচিভমেন্ট, ছোট্ট একটা জিনিস করে ফোকাস করে যে সে ক্যাপাবল। লোকাল কোনো অ্যাচিভমেন্ট না, বাট ইন্টারন্যাশনাল কোনো, লোকাল হলেও যেটা অ্যালাইন করে ইন্টারন্যাশনাল। তো এই জিনিসটা থাকলে হয় যে আলটিমেট অ্যাডমিশনটা ইজি হয়ে যায়, ফান্ডিংটাও ইজি হয়ে যায়। তো আন্ডার গ্রেডে সব থেকে ফোকাস করা উচিত যে কোনো একটা জিনিসে। যদি কেউ বলে যে আমি লিডারশিপে ফোকাস করবো, লিডারশিপ শিপের যে ব্যাপারটা সেটা বিভিন্ন ফিল্ড থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে আসতে পারে, বাট এগেইন কোশ্চেন থাকে যেটা হলো যে ডু হ্যাভ এনি অ্যাচিভমেন্ট থ্রু আউট দি দেখা গেছে জার্নি ফর 4 ইয়ার্স। তো এই ব্যাপারগুলো আমাকে প্রশ্ন করতে হবে। যদি না থাকে, যা আছে, লেটস সাপোজ আমার কাছে 500 টাকা আছে, তো আমি 500 টাকা দিয়েই কি আমি বাজারে যাব, নাকি আমি 1,000 টাকা যে আমি বা 2,000 টাকা নিয়ে আমি গরুর মাংস কিনবো, নাকি আমি সবজি কিনবো? তো আমার যা আছে আমি সেটা দিয়ে স্কলারশিপ পাইতে পারি যদি প্রপার ডকুমেন্টেশন করি ওই র্যাঙ্কিং এর আমার প্রোফাইলের উপর ভিত্তি করে। তার জন্য যেটা হলো আমি বলবো যে বিজনেস মডেল ক্যানভাস যেটা আছে এখানে একটা প্ল্যান তৈরি করে ফেলা, এটা এটা দিয়ে দেন হইতে পারে সোয়াট অ্যানালাইসিস, নিজের নিজের অবস্থা এখন কোন পর্যায়ে সেটা বোঝার জন্য। তো এরকম অনেকগুলা টুলস আছে যেগুলা ইউজ করা যাইতে পারে আলটিমেট নিজেকে ওভারঅল অবস্থাটা দেখার জন্য, যে আমি আলটিমেট আসলে আমার কারেন্ট স্টেটটা কোন অবস্থায় আছে। তো এই জিনিসগুলো যদি আলটিমেট কেউ উইদিন 6 মান্থ একটা প্রপার প্ল্যান করে কাজ করে দেন, আমার মনে হয় যে যে কোনো জায়গায় স্কলারশিপ হওয়া পসিবল, যেইখানেই চায়। আর মেইন ভুলটা যেটা করে যে ডকুমেন্ট, সবাই সবকিছু অ্যাচিভ করে বাট ডকুমেন্টেশনের সময় দেয় না। এটা হলো মেইন একটা আমি মিস্টেক যেটা আমি সবাইকে দেখি, যে সুন্দর করে একটা ডকুমেন্ট তৈরি করে না, মানে তার অ্যাচিভমেন্ট অনেক কিন্তু ডকুমেন্ট নাই, প্রপার কোনো বেটার ডকুমেন্ট সে তৈরি করতে পারে নাই। ডকুমেন্ট যখন বেটার না হয় এর মানে হলো এটা দিয়ে বোঝা যায় যে ওই প্রোগ্রাম বা ইয়ের জন্য সে ডেডিকেটেড না, ওই সময়টা দেয় নাই যে আমি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি, আমি 1 উইক টাইম দিব বা 20 ডেজ টাইম দিব, এই 20 ডেজ টাইম দিয়ে আমি জিনিসগুলাকে ডেভেলপ করব। একটা ভার্সন করলাম, ড্রাফট ভার্সন, তারপর এটাকে আরেকটু মডিফাই করা, আরেকটু মডিফাই করা, মানে একটা থিসিস লেখার মতো, যে থিসিস তো প্রথমে একটা ড্রাফট লেখা হয়, দেন এটাকে আবার ফিডব্যাক নেওয়া হয়, হ্যাঁ, টিচারের কাছ থেকে বা সুপারভাইজারের কাছ থেকে, অ্যান্ড দেন ওই কমেন্টের উপর ভিত্তি করে ওটাকে ইমপ্রুভ করা।
কোন জায়গায় এলিমিনেট করতে হবে, কোন জায়গায় ডেটা আনতে হবে। তো অনেকটা সিমিলার প্রসেস, যে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে জিনিসটাকে যতটুকু বেটার করা যায়। কারণ জিনিসগুলো আলটিমেট, যদি কেউ মাস্টার্সে যাইতে চায় তো অনেকটা কম্পিটিটিভ হয়ে গেছে এখন এই বৈশ্বিক যে অবস্থা সেইখানে। তো যদি পিএইচডি অনেক ইজি, স্পেশালি ফান্ডিং পাওয়ার জন্য। তো আমি যদি বলবো যে কেউ যদি মাস্টার্স করে তো তাকে একটু বেটার ওয়েতে ডকুমেন্টেশন। আর বাংলাদেশে একটা সুবিধা আছে যে রেজাল্ট খুব ভালো দেয় সব জায়গায়। এটা একটা মানে আমি বলবো যে অ্যাডভান্টেজ। প্রচুর রেজাল্ট দেয়, সবারই দেখি 3.5, 7, 4 আউট অফ 4। তো এটা থাকার পরে বাকি জিনিসগুলা জাস্ট যেগুলা ওরা চায় ওই জিনিসগুলা যদি করা যায় একটা অ্যারেঞ্জড ওয়েতে, আমার মনে হয় না আলটিমেট কারো মানে স্কলারশিপ বা অ্যাডমিশন পাইতে ডিজায়ার কোনো ইউনিভার্সিটিতে এরকম ডিফিকাল্টিস ফেস করতে হবে। আচ্ছা, আমি এখন কিউএনএ সেশনে চলে যাব, প্রশ্ন নিব যারা আছে তাদের মধ্য থেকে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে ওভারঅল হায়ার স্টাডিজ হেল্প ডেস্ক প্রোগ্রামের উপর, প্লাস হলো বাইরে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে, জাস্ট আমি ইন জেনারেল কিছু কথাবার্তা বললাম হায়ার স্টাডিজ নিয়ে, জাস্ট কোর কিছু জিনিস টাচ করার চেষ্টা করছি। আমি এখন একটু জানতে চেষ্টা করব, কারো কোনো কোশ্চেন থাকলে ওভারঅল এই ব্যাপারগুলো নিয়ে একটু আপনারা কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এসওপি, মোটিভেশন লেটার, কভার লেটার এই ৩ টার মধ্যে কিভাবে ডিফারেনশিয়েট করব? মানে মেইন জিনিসটা কি ৩ টাতে? আচ্ছা, ইউনিভার্সিটি যে কোনো একটা জিনিস চাবে, তিনটাই চাবে না একসাথে। ওভারঅল তিনটা জিনিসই অনেকটা একই পারপাস সার্ভ করে। যে আমার আমার পারপাসটা কি, আমি কেন, মানে আমি যদি বলি যে আমি একটা প্রোগ্রামে সাপোজ এমএসএসবি তে আমি পড়তে যাব, তোরা জানতে চাবে আমার কাছ থেকে অবভিয়াসলি যে আমি ওই প্রোগ্রামে কেন জয়েন করতে চাই, আমার মোটিভটা কি, আমি আলটিমেট ওদের কি দিতে পারবো, কি অফার করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট যে আমি তাদেরকে কি অফার করতে পারবো। প্রত্যেকটা জিনিসই মোটামুটি সিমিলার, বাট ডকুমেন্টেশনের যে ঢং বা ধরন এটা একটু ভিন্ন, প্রেজেন্ট করার ওয়েটা। এইখানে মেইনলি গল্প, নিজের গল্পটাই বলতে হবে। আর মেইনলি ফোকাস করতে হবে যে জিনিসটা আমি তাদেরকে instead of আমি ওইখান থেকে কি পাইতে পারি। যদি আমি চাই, একটা ব্যাপার আছে, যখন রাস্তাঘাটে ভিক্ষুক থাকে তাদেরকে আমরা কি সম্মান করি? হ্যালো, তারা হাত পাতে। আমাদের যখন চাবো যে আমাকে এটা দাও, অবভিয়াসলি তারা দিবে না। আমাকে এমন কিছু দেখাইতে হবে যে আমি তাদের কাছে কিছু অফার করতেছি, আমাকে না নেওয়াটা তাদের জন্য লস হবে। আমি তাদের কাছে যাচ্ছি না, তারা আমাকে নিচ্ছে ইভেন তাদের বেনিফিটের জন্য। যাওয়ার পরে আমিও কিছু জিনিস পাবো, এটা অনেকটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে। মোস্ট অফ দি কেস যেগুলা প্রফেসর ফান্ডিং গুলা হয়, তো সেইগুলাতে অনেকটা কনভিন্স করার একটা ব্যাপার থাকে। তো এটা একটা ওয়ে অফ কনভিন্সিং দি প্রফেসর যে আমি কেন আসতে চাই, আমি কি করতে চাই, আমার আগের অভিজ্ঞতা কি অ্যালাইন করে কিনা। হ্যালো, জি, জি, আমি শুনছি। আচ্ছা, তারপর আর কারো কোনো কোশ্চেন আছে? আমার আর ২ টা কোয়েশ্চেন ছিল। একটা জি জি। হচ্ছে আচ্ছা, আমরা আপনি যখন কোথায় থেকে, আপনি কোথায়, আচ্ছা একটু যদি একটু বলে নিতেন আপনি কোথায় থেকে বলতেছেন আর আপনি কে? আচ্ছা, আমি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। জি জি জি, বলেন। আ আমরা যখন সেন্ট্রাল এপ্লাই করি সেক্ষেত্রে আ নেক্সট স্কলারশিপ বলি বা এরাসমাস মুন্ডাস স্কলারশিপ বলি, সেক্ষেত্রে জন্য আমরা এপ্লাই করছি, তাই না? কিন্তু যখন আমরা প্রফেসর ম্যানেজ করি আম হুম, সেক্ষেত্রে আ আমাদের আসলে কখন মেইলটা করা উচিত? মানে আমার গ্র্যাজুয়েশনের পরে নাকি 4-2 তে নাকি 4-1 এ নাকি মানে কখন টাইমটা আসলে কি? আচ্ছা, আমি যদি আমার কথা বলি, আমি লাস্ট সেমিস্টারে আমার অলরেডি ফান্ডিং হয়ে গেছে।
ফর পিএইচডি এবং মাস্টার্সে ইন বায়োলজিক্যাল সায়েন্সে। তো আমি সবসময় বলি যে জিনিসটা যে লাস্ট সেমিস্টারে লাস্ট সেমিস্টার যখন থিসিস চলে বা প্রজেক্ট চলে সেই সময় সবকিছু রেডি করে ফেলা, জিআরই আইএলটিএস হোয়াটএভার যে জিনিসগুলা লাগে, তো তখন থেকে অ্যাপ্লাই শুরু করে দেওয়া যাতে করে রেজাল্ট পাওয়ার আগে কিছু কনফার্মেশন চলে আসে। তো ওরা দেখা গেছে ফুল রেজাল্ট চাই এরকম না, একটা ইউনিভার্সিটি থেকে একটা লেটার দিলে হয় যে লাস্ট সেমিস্টার আছে উইদিন 3 মান্থ অর 2 মান্থ সে তার ডিগ্রিটা কমপ্লিট করবে, আবার এই রেজাল্ট বা এই জিনিসটা এখন পর্যন্ত তার আছে। আর যে জিনিসটা হলো সেন্ট্রাল অ্যাডমিশন, এটা আর হলো প্রফেসরের যে ব্যাপারটা, প্রফেসরের ফান্ডিং ম্যানেজ করা ফুললি এটা মেলের কোনো আমি বলবো যে সময় নাই। যদি প্রফেসর চায় ইন দ্যাট কেস দেখা গেছে যে ফল বা সামার, সামার স্পেশালি ফল সেশনে ম্যাক্সিমাম ফান্ডিং গুলা থাকে ইউএস এর ক্ষেত্রে। আর অন্য সেশন গুলা তো এরকম বেশি ফান্ডিং থাকে না, বাট প্রফেসর চাইলে যে কোনো সেশনে নিতে পারে, ওটার ওরকম কোনো টাইমিং, প্রপার টাইমিং বলতে ওরকম কিছু নাই। প্রফেসর যদি পটেনশিয়াল কোনো কিছু কাউকে পায় তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো সময় সে নিতে পারে। আর সেন্ট্রাল অ্যাডমিশনের যে ব্যাপারটা, আরেকটা কোশ্চেন যেটা ছিল নেক্সট বা ইরাসমাস, তো এই জিনিসগুলা ডকুমেন্টেশন বেটার করতে পারলে আর কিছু লাগে না। কারণ আরেকটা ব্যাপার হলো এখানে আলটিমেট আমাদের দেশ থেকে একটু রেজাল্টটা ভালো থাকতে হয়, আদারওয়াইজ অন্য জিনিসগুলা যেগুলো আছে অনেক যে রেজাল্ট কম থেকেও পায় না এমন না, বাট রেজাল্টটা ভালো থাকা বেটার, কারণ হলো সবারই রেজাল্ট ভালো থাকে। আর যদি রেজাল্ট ভালো না থাকে তো সেই ক্ষেত্রে অন্য অন্য যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো অনেক স্ট্রং হতে হয়, ওভারঅল প্যাকেজটা যেন মানে স্ট্রং থাকে ইভালুয়েশনের ক্ষেত্রে। তো একটা জিনিস দেখে না, শুধু রেজাল্ট দেখে না, আইএলটিএস দেখে অনেক ক্ষেত্রে, অনেক প্রোগ্রামে আলটিমেট তার রিসার্চ ব্যাকগ্রাউন্ডও দেখে। ওটা যদি রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রাম হয়, প্রফেশনাল প্রোগ্রাম হলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেখে। তো ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রামে আলটিমেট ওরা চাচ্ছে এটা কি, ওটা কতটুকু ফুলফিল হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বলছিলেন যে ইউএসএ তে যে ফান্ডিং এর বিষয়টা, পিএইচডি ক্ষেত্রে ফান্ডিংটা অনেক বেশি। তো এখন আমাদের আন্ডার গ্রাজুয়েশনে তো রিসার্চ করার অত বেশি অপশন থাকে না। আমি এগ্রিকালচার স্টুডেন্ট, আমাদের যেমন থিসিস নেই বলতে গেলে। তো তারপর আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন কাজ করি কিছু এক্সপিরিয়েন্স তো গ্যাদার করি। তো এই আন্ডার গ্রাজুয়েশনে থাকা অবস্থায় আমাদের পক্ষে আসলে অত পসিবল না যে আমি যেই সুপারভাইজার প্রফেসরের আন্ডারে আমি পিএইচডি করতে চাচ্ছি তার কাজের সাথে অ্যালাইন করে কোনো একটা কাজ করা, বা এতটা আমরা অপরচুনিটি পাই না। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো প্রফেসরকে, বা ওনারা আমাদেরকে নিবেই বা কেন? আমাদের তো রিসার্চ এক্সপিরিয়েন্স তো নাই। এটা আসলে কিভাবে ওভারকাম করতে পারি? এক্স্যাক্টলি। তো এখন ওই জিনিসটা আমি বললাম, যেটা হলো স্পেশালাইজড কিছু প্রোগ্রাম থাকে, যেমন ইউসি বার্কলির ওদের সেন্ট্রাল অ্যাডমিশন হয় ক্যালটেক, ইউসি বার্কলি, স্পেশালি বায়ো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রফেসর কিছু ফান্ডিংও আছে। যেমন ইউসি বার্কলির বায়ো ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে, তো এইখানে আলটিমেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবেই। কিরকম? কারণ ওইখানে যারাই অ্যাপ্লাই করবে সবারই মোটামুটি দেখা গেছে ইন্ডাস্ট্রিতে কাজ করার কিছু অভিজ্ঞতা থাকে। মোস্ট অফ দি দেখা গেছে যে পটেনশিয়াল ক্যান্ডিডেট যারা থাকবে আইদার কোনো ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বায়োটেক ইন্ডাস্ট্রিতে 1 or 2 ইয়ার্স কাজের একটা অভিজ্ঞতা আছে। তো এটা হলো ওদের ডিজায়ার যে আমার এই প্রোগ্রাম থেকে ইউসি বার্কলির বায়ো ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আলটিমেট এরা ইন্ডাস্ট্রিতে যাবে 90% বা 95%, কারণ এটা হলো স্পেসিফিক স্পেশালাইজড একটা প্রোগ্রাম ওদের। আর কিছু প্রোগ্রাম থাকে যেখানে হলো যে ওদের সময় থাকে, এইগুলাতে দেখা গেছে যারা প্রফেসর তাদের ওরকম সময় নাই, সময় দিতে পারবে না। এর জন্য ওরা এমন স্টুডেন্ট চায় যে যারা নিজে সেলফ লার্নার, নিজে থেকে কাজ করতে পারবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে মিড রেঞ্জের 200-300 এর মধ্যে যদি হয়, টিচাররা আলটিমেট শিখাই নেবে। তো ডিপেন্ড করবে, ওই যে বললাম না যে আলটিমেট আন্ডারগ্রেড আমার অভিজ্ঞতা নাই, তো আমি যদি ইউসি বার্কলির বায়ো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করি আমার হবে না, যাদের আছে তাদেরই হবে। আবার যদি আমি মিড রেঞ্জের কোনো 200-300 এর মধ্যেই করি, কিছু যেখানে রিসার্চ এক্সপিরিয়েন্স ওইভাবে চাচ্ছে না, বাট তাদের ইন্টেনশন হলো ডেডিকেটেড স্টুডেন্ট
বাট এই ফিল্ডের ব্যাকগ্রাউন্ড আছে, কিছু পড়াশোনা করছে, বাট ডেডিকেশনটা তাকে শো করতে হবে ডকুমেন্টেশনের মাধ্যমে। ওভারঅল দেখা গেছে যে তারা সময় দিতে পারবে, স্টুডেন্টদেরকে শিখিয়ে নিবে, দেন ল্যাবে এফোর্ট দিবে। বাট কমার্শিয়ালাইজ যে প্রোগ্রামগুলো আছে এগুলা তো ওই সময়টা দেয় না বা থাকে না। তো এটা নিজের আইডেন্টিফাই করে নিতে হবে যে প্রোগ্রাম আমি কোনটাই অ্যাপ্লাই। এর জন্য বললাম যে প্রথম যে কথাগুলা বলছি যে কি স্টেজগুলা, যে নিজেকে জানা, প্লাস হইলো আমি যেইখানে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করব তারা কি চাচ্ছে, তাদের ডিজায়ার কি। তো এই জিনিসটা দুইটা যখন জানা হয়ে যাবে, অনেকে আহ, দেখা গেছে যে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, 10টা 20টা 30টা, অনেকে দেখছি এরকম আরো বেশি। স্কলারশিপ পাওয়ার জন্য জাস্ট 5 to 6 প্রোগ্রামে একটু প্রপার ওয়েতে অ্যাপ্লাই করলে, ওভারঅল ওদের ডিজায়ারটা জানা থাকলে দেখা গেছে ইজিলি 2-3টায় হয়ে যায়। জাস্ট ওদের রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করা, ওরা কি চাচ্ছে সেটা অফার করা, এটাই হলো মেইন গেম স্কলারশিপের। হ্যালো, জি, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তারপর আর কারো কোনো কোশ্চেন আছে? জি বিশাল, বলো। হ্যালো বিশাল, মিউট করা, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ওই আমি একটা সেমিনারে পার্টিসিপেট করছিলাম, সেখানে একজন আমেরিকান প্রফেসর আসছিল গেস্ট স্পিকার হুম হিসেবে। তো হুম উনি বললেন যে সবকিছু ঠিক আছে, একটা কিছু স্টুডেন্টের আসলে এক্সাম্পল দিয়েছিলেন যে অনেক সময় সিভিতে আমরা যেগুলা পারি বা যেগুলো আমরা কাজ করেছি সেগুলো অ্যাড করি, কিন্তু হুম কিছু হুম সময় প্রফেসর নাকি এগুলা রিজেক্ট করে দেয়, কারণ হুম হুম সিভিটা দেখে মনে হয় যে আহ, মানে রিলায়েবল বা মানে বিশ্বাসযোগ্য না আর কি। হুম তো হুম। এই ক্ষেত্রে আসলে কি করতে পারি? আচ্ছা, আহ আমি গাড়ি চালাইতে পারি, এটার কি পরীক্ষা নেওয়ার দরকার আছে, নাকি আমি গাড়িতে উঠাই দিব, সে চালায় আমাকে এক জায়গায় নিয়ে যাবে? অপশন আছে না, দুইটাই তো আছে। তাহলে আমার বেটার অপশন কি, আমি গাড়ি নিয়ে আসবো, তাকে গাড়ির মধ্যে উঠাই দেবো যে গাড়ি চালাও, আমার আর কোনো কিছু টেস্ট করা লাগলো না, আমার রিয়েল লাইফ যেটা। তো এর জন্য ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট। ভ্যালিডেশনটা কিরকম, ফান্ডেড কোনো প্রজেক্টে কাজ করা, যেমন আলটিমেট আমি 6 মান্থ আমি একটা ইন্টার্নশিপ করছি। রিসার্চের থেকে ইন্টার্নশিপের ভ্যালু অনেক বেশি যদি ইন্ডাস্ট্রিতে বা অন্য কোথাও হয় কাজ শেখার জন্য। তো কোনো ইন্টারন্যাশনাল কোনো একটা প্রজেক্টে আমি কাজ করছি, লেটস সাপোজ আমি মলিকুলার বায়োলজির কোনো কাজ করছি, আমি ক্যারেক্টারাইজেশন করছি কোনো কিছু, সেই ক্ষেত্রে এটা হইতে পারে ইউএসএআইডির একটা ফান্ডেড একটা প্রজেক্ট, হয়তোবা বাংলাদেশের বায়োমার্কার হিউম্যান বডির বা বায়োমার্কার, বা দেখা গেছে যে ডেভেলপের ক্ষেত্রে হইতে পারে, বা ক্যাটেলের কোনো বায়োমার্কার, যেটা হলো হয়তো বা আলটিমেট তাদের মাংসের যে প্রোডাকশন সেটা বাড়াই দিতে পারে, বা মিল্ক প্রোডাকশন বাড়াই দিতে পারে। তো এই যে এটা হলো ভ্যালিডেশন, যে আলটিমেট আমি এই জিনিসগুলো পারি, আমার বলার দরকার নাই, বাট আমি এই প্রজেক্টে কাজ করছি অলরেডি, সেটা আমার ভ্যালিডেশন দিয়ে দেয়। তো ওই জিনিসগুলো যখন না থাকে, আমি সরাসরি লিখি যে আলটিমেট আমি এই জিনিসগুলো পারি, তো এটা তো আলটিমেট আমি আমার বোঝার কোনো উপায় নাই যে আসলেই সে পারে কি পারে না। আমি তখন দেখবো যে আসলে কোনো রিয়েল প্রজেক্টে কাজ করছে কিনা। যদি কেউ রিয়েল প্রজেক্টে কাজ করে তাহলে তো ওইখানে লেখাই থাকবে যে এই প্রজেক্টে সে কাজ করছে, সিভির মধ্যে থাকবে। আর যদি বলে আমি পিসিআর পারি, সেন্ট্রিফিউজ পারি, ওভারঅল ক্যারেক্টারাইজেশন পারি, মলিকুলার যে টেকনিক গুলা পারি, তো সেটা পারি বললেই তো হবে না, তো আমি কাজ করছি সেটার কি একটা প্রমাণ দিতে হবে। ওই প্রমাণটাই হলো আমি প্রজেক্টে কোথাও ফান্ডেড একটা প্রজেক্টে কাজ করছি বা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেটাই তার ভ্যালিডেশন। তো এটা দেখলেই বোঝা যায়, ডকুমেন্ট দেখলেই বোঝা যায় যে কে কতটুকু কাজ করছে, বা 5 মিনিট কথা বললেই যে কারোর সাথে ওইটা আইডেন্টিফাই করা যায়। জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে?
হ্যালো, আমরা আর 5 মিনিট কথা বলবো, প্রশ্নের উত্তর দেবো, এন্ড দেন আমরা র্যাপ আপ করবো প্রোগ্রামটা। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হ্যালো, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সবাইকে ধন্যবাদ প্রোগ্রামে জয়েন করার জন্য। আর আমরা এগেইন আমি বলবো যে যদি কারো কোনো প্রপার গাইডলাইন বা ইনফরমেশন স্পেশালি হাই স্টাডিজ রিলেটেড বিষয়ে লাগে, দেন আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ চলতে থাকবে এভরি ফ্রাইডে বাই বাংলা থেকে। তো এটা ইউটিউবে পাওয়া যাবে বাই বাংলার চ্যানেলে। আর আমি বলবো যে জিনিসগুলো একটু স্প্রেড করে দেওয়ার জন্য, যাতে করে যারা আপকামিং স্টুডেন্ট আছে যারা বাইরে যাইতে চায় তারা বেনিফিটেড হতে পারে। আর সবাইকে ধন্যবাদ প্রোগ্রামে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দরভাবে আমাদের থেকে প্রশ্ন নিয়েছেন এবং আহ, সবাই মোটামুটি সন্তুষ্টজনক উত্তর পেয়েছেন। নতুন একজন জয়েন করেন স্যার। স্যার, কোনো কোয়েশ্চেন থাকলে এই মুহূর্তে করতে হবে, স্যার হয়তো চলে গেছে।